1586 সালে ঠিক এই সময় আফগানিস্তানে একটি যুদ্ধে মারা যান মহেশ দাস ওরফে বীরবল। স্মরণে বীরবল, শ্রদ্ধাঞ্জলি। হায় বীরবল, শুধু ভাঁড় বলেই চিনল লোকে, ইতিহাস ঘেটে অন্য পরিচয় পেলেন বিনোদ ঘোষাল। ঋণ আনন্দবাজার। ঘোড়ায় চড়ে চৌগান অর্থাৎ পোলো খেলছেন মহেশ দাস, আর সেই খেলা দেখছেন তার প্রাণের বন্ধু সম্রাট আকবর। হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন খেলার। আচমকাই ঘোড়া থেকে পড়ে গিয়ে সাংঘাতিক জখম মহেশ। জলসাঘরের শেষ দৃশ্যের কথা মনে আছে ছবি বিশ্বাসের? কতকটা সেরকম। এমনই আঘাত যে সংজ্ঞা হারালেন তিনি। ছুটে এলেন দিল্লীশ্বর, কোলের ওপর তুলে নিলেন তার বন্ধুর মুখ। কি করে জ্ঞান ফেরানো উচিত ভেবে না পেয়ে নিজেই বন্ধুর মুখে মুখ লাগিয়ে প্রাণপণ ভরে দিতে লাগলেন নিজের নিঃশ্বাস বায়ু। এই মহেশ দাসই হলেন বীরবল, সম্রাট আকবরের প্রাণের চেয়েও প্রিয়, অথচ যার পরিচয় দিতে কাল মাত্র দেরি করবেন না কেউই। ও বীরবল, আকবরের নবরত্ন সভার ভাঁড়। আসল ঘটনা হলো এই সব কাহিনীর সঙ্গে মানুষ বীরবলের কোনো যোগই ছিল না, সবটাই কল্পনা প্রসূত। তা ও সেগুলি আকবরের রাজ অবসানের 100 বছর বাদে মুখে মুখে প্রচলিত হয়। তাকে বিদূষক হিসেবে কোনোদিনই নিযুক্ত করেননি কিন্তু সম্রাট আকবর। অ্যারিস্টটলের কাছে আলেকজান্ডার যেমন, আকবরের জন্য বীরবল ঠিক তাই। এমনও মত শোনা যায় এক বিশেষজ্ঞের কাছ থেকে। আরেকবারের ঘটনা বলা যাক। সেবার হঠাৎই এক পাগলা হাতির সামনে পড়ে গেলেন মহেশ দাস। পালানোর পথ নেই, সামনে সাক্ষাৎ মৃত্যুরূপী যম। এমন সময় আবারও মুঘল সম্রাট আকবর নিজের ঘোড়া ছুটিয়ে এসে দাঁড়িয়ে পড়লেন তার বন্ধু এবং পাগলা হাতির ঠিক মাঝখানে। অপ্রত্যাশিতভাবে বাধায় হাতি সরে গেল। প্রাণ বাঁচল মহেশের। এমনই অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন তারা পরস্পরের, যে দুজন মানুষকে আলাদা করা ভার। তাদের সখ্য নিয়ে বলা হয়, মান তু সদম তু মান সদি, মান তন সদম তু জান সদি। আমি তুমি হলাম, তুমি আমি হলে, আমি শরীর হলাম, তুমি হলে প্রাণ। পিছিয়ে যাওয়া যাক বেশ কয়েক বছর। 1528 মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার ঘোঘরা অঞ্চলের ত্রিবিক্রমপুরে এক চৌরাশিয়া ব্রাহ্মণ পরিবারে তখন জন্ম নিচ্ছেন মহেশ। বাবার নাম গঙ্গাদাস, মা অনাভা দেবী। মহেশ তাদের তৃতীয় সন্তান। গঙ্গাদাস যখন মারা যান, মহেশ তখন খুবই ছোট। আর্থিক কারণে নিজের বাড়ি ছেড়ে দাদুর বাড়িতে আশ্রয় নিতে হয় মহেশকে। দাদু রূপধরের কড়া তত্ত্বাবধানে শুরু হয় নতুন করে শিক্ষা, কবিতা লেখা, গান লেখা। গান গাওয়ার পাশাপাশি হিন্দি, সংস্কৃত, পার্সি ভাষায় দক্ষ হয়ে উঠলেন ক্রমেই মহেশ। কবিতা লেখার হাত এবং গানের গলা তার এমনই মিষ্টি যে তরুণ বয়সেই দেদার নাম করে ফেললেন। শহরে শহরে গান গেয়ে বেড়াতেন, 2 পয়সা রোজগার তো হতোই তাতে। এই তার প্রধান জীবিকা ছিল। তাতেই নাম এত ছড়ালো যে একদিন ডাক পড়ল জয়পুরের মহারাজ ভগবান দাসের পরিবারের দরবারে। সেখানে নিজের লেখা এবং সুর দেওয়া গান গেয়ে শোনালেন মহেশ। শুনে এতটাই মোহিত হলেন রাজা যে মহেশের নতুন নাম দিলেন ব্রহ্মকবি। রাজার আদেশে জয়পুরেই বেশ কয়েক বছর থেকে গেলেন মহেশ দাস। ব্রহ্মকবি নামে পরিচিত হয়ে গেল তার। ওখানে থাকতে থাকতেই মহেশের ডাক পড়ল উত্তর ভারতের বিশাল পরাক্রমী রাজা রামচন্দ্রের কাছ থেকে। রামচন্দ্রকে তখন গোটা ভারতবর্ষ এক ডাকে চেনে। এবার জয়পুরের পাট চুকিয়ে রামচন্দ্রের কাছে হাজির হলেন ব্রহ্মকবি। রাজসভায় গিয়ে মহেশের পরিচয় হলো এমন এক গাইয়ের সঙ্গে যিনি গান গেয়ে প্রদীপে আগুন জ্বালতে সক্ষম, আবার বৃষ্টি নামিয়ে সেই আগুন নিভিয়েও দিতে পারেন। তিনি আর কেউ নন, স্বয়ং মিয়া তানসেন, অর্থাৎ রামতনু মিশ্র। এরপর তানসেন হলেন রামচন্দ্রের সভা গায়ক, আর মহেশজি হলেন সভা কবি। দিব্যি চলতে থাকলো জীবন। নাম ততদিনে আরও ছড়িয়ে পড়েছে দিকে দিকে। শুধু গায়ক বা কবি হিসেবেই নয়, মহেশের অন্যতম গুণ ছিল তার বাগ্মিতা।
চাতুর্য এবং তীক্ষ্ণ রসবোধে। এইসব মিলিয়ে চারিদিকে তার বহুত সুনাম ছড়ালো। তখনও তিনি কুমার, সুতরাং মেয়ের বাবাদের মধ্যে এক প্রকার হুলস্থুল লেগে গেল মহেশকে জামাই হিসেবে পেতে। বিয়েতে আপত্তি নেই ব্রহ্মকবিরও, নাম যশ অর্থ সবই হয়েছে, এবার বিয়েটাও সেরে ফেললে মন্দ কি আছে। কালীচরের এক ধনী অভিজাত পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে সেরে ফেললেন মহেশ। শুরু হলো সুখী দাম্পত্য জীবন। মানুষ ভাবে এক, হয় আর এক। ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট আকবরের সবাই তলব পড়ল তার। শুধু তার একার নয়, তানসেনেরও। গেলেন দুজনেই। এই দুই প্রতিভা সাক্ষাৎ প্রমাণ পেয়ে আর তাদের দুজনকে ফিরে যেতে দিলেন না রামচন্দ্রের সভায়। তানসেন হলেন আকবরের নবরত্ন সভার সভাগায়ক, মহেশ হলেন সভাকবি। মহেশের কবিত্বে এতটাই মুগ্ধ হলেন আকবর যে তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করলেন কিছুদিনের মধ্যেই। এমনকি সম্রাট আকবর যে দিনহি ইলাহি ধর্মের প্রচলন করেছিলেন না, তার জন্য অনেকটাই অবদান ছিল কিন্তু শাস্ত্রজ্ঞ বীরবলের। তিনি ছিলেন একমাত্র হিন্দু যিনি নিজে এই ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে আকবর বীরবলের বন্ধুত্বের বা বোঝাপড়ার গভীরতা যে কতটা, এটা অচিরেই বুঝতে পেরেছিলেন অনেকেই। আর রাজার বেশি ঘনিষ্ঠ হলে যা হয় আর কি, শত্রুও বাড়ল কবিরাজের। এই তালিকায় প্রথম নাম ঐতিহাসিক বদায়ুনীর। বারবার তিনি প্রকাশ্যে বলে বেড়াতেন বীরবল অযোগ্য, বেজন্মা বলে গালি দিতেন তাকে। এমনকি গণিকালয়ে গিয়ে বীরবল নাকি নাবালিকা গণিকাদের সম্ভোগ করেন, এও রটিয়ে দেওয়া হয়েছিল, এবং তিনি রটিয়েছিলেন যাতে সম্রাট তার ধর্মপ্রাণ বন্ধুটির প্রতি রুষ্ট হন। শুধু কথাই নয়, লেখাতেও এই চেষ্টা তিনি চালিয়ে গেছেন। কেউ বলেন একজন হিন্দু কেমন মোগল সম্রাটের এত প্রিয়পাত্র হয়ে উঠবেন তা সহ্য করতে পারেননি, তার কারণও অজানা আব্দুল কাদের বদায়ুনীর কাছে। তাই বীরবলকে হেয় করতে তার ফন্দি ফিকিরের শেষ ছিল না। একজন সভাকবি যোদ্ধার তুলনায় ভার বা বিদূষকের গুরুত্ব কিছুটা কম, তাই ঐতিহাসিক বদায়ুনী তার লেখায় মহেশকে বদফ্রস বা বিদূষক হিসেবেই বর্ণনা করতেন। তাতে অবশ্য মহেশের সঙ্গে সম্রাট আকবরের সম্পর্কের কোনোভাবেই কিন্তু টাল খায়নি, বরং সম্রাট কালে কালে বুঝেছিলেন তার কবিরাজের অসামান্য কাব্য প্রতিভার সঙ্গে রয়েছে যুদ্ধে নেতৃত্ব দেবার অপরিসীম ক্ষমতা। 1572 সালে তার এই সভাকবিকে তিনি এক বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়ে পাঠান। লক্ষ্য শের আফগান কোয়ালি খানকে তার বড় ভাই হাকিম মির্জার আক্রমণ থেকে বাঁচানো। ব্রহ্মকবি সফল হয়ে ফিরে এলেন, আর তারপরেই সম্রাট তার এই 14 বছরের অনুজ প্রিয় বন্ধুটিকে বীরবর উপাধি দিলেন। মহেশদাস থেকে ব্রহ্মকবি, তার থেকে কবিরাজ, শেষ পর্যন্ত হয়ে উঠলেন বীরবর, যা পরে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে বীরবল। আকবরের সভায় বীরবলের বদায়ুনীর মতো শত্রু যেমন ছিল, তেমনি আবুল ফজলের মতো বন্ধুও ছিলেন। আবুল ফজল তার লেখায় বলেছেন, প্রায় 2000 লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন বীরবল। এমন এক পরাক্রমী যোদ্ধা গায়ক কবিকে কেন পরবর্তীকালে শুধুমাত্র একজন বিদূষক হিসেবেই চিহ্নিত করা হলো, সে কথায় যাওয়ার আগে বীরবলের বাকি জীবনটুকু একটু জেনে নেওয়া যাক। সবাই মানসিং, টোডরমল, ভগবান দাসের মতো গুণীজনরা থাকলেও নবরত্নের মধ্যে বীরবলই যে সম্রাটের সব থেকে প্রিয় পাত্র তা জানতেন সকলেই। সেই ঘনিষ্ঠতা কতখানি তার প্রমাণ হিসেবে হুবহু তুলে দেওয়া যাক বাংলা 1335 সালের শ্রাবণ সংখ্যায় বিচিত্রা পত্রিকায় লেখা মোহাম্মদ মনসুর উদ্দিনের লেখা বীরবল নামের নিবন্ধের খানিকটা অংশ। দরবার হইতে রাজপ্রাসাদ পর্যন্ত সমস্ত স্থানে তাহার যাতায়াত ছিল। কোন পদবীর আমির ওমররাই তার মতো স্বাধীনভাবে সম্রাট আকবরের নিকট যাতায়াত করিতে পারিতেন না। নিজের বুদ্ধিমত্তা বলে ও সম্রাটের মন অধ্যয়ন দ্বারা প্রায় সময়ই সম্রাটের নিকট হইতে ভালো ভালো ফরমান পাইতেন। এই জন্য রাজা, মহারাজা, আমির, ওমরা ও সেনাপতি সকলেই তাহাকে লক্ষাধিক টাকার উপহার প্রেরণ করিতেন, এবং সম্রাটও তাহাকে অধিকাংশ রাজাদের নিকট দৌত্য কার্যে নিযুক্ত করিতেন, কতকটা তাহার বংশীয় গুণে, কতকটা দৌত্য পদবীর জন্য, কতকটা আবার হাস্য পরিহাস জন্য। অতি সহজেই তিনি রাজাদের সঙ্গে অন্তরঙ্গ ভাব করিয়া ফেলিতেন, এবং এমনভাবে তাহার কার্য উদ্ধার করিয়া লইতেন যে সৈন্য সামন্ত দ্বারাও উহা সম্ভব হইত না। আমৃত্যু বীরবলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আকবরের ছিলই। অথচ মজার কথা কি, সম্রাট যতই বন্ধু হন, তিনি ভুল কিংবা অন্যায় করলে বীরবল কিন্তু তাকে ছেড়ে কথা বলতেন না। এই প্রসঙ্গে একটি ছোট ঘটনা বলা যেতে পারে। তানসেন ছিলেন বীরবলের অবিনহৃদয় বন্ধু।
একবার সেই তানসেনের বিরুদ্ধেই অভিযোগ উঠল তিনি নাকি তার সমসাময়িক এক গায়ককে শত্রুতা বশে বিষ খাইয়ে খুন করেছেন। তা শুনে ক্ষোভে ফেটে পড়লেন সম্রাট। তানসেনকে কঠোর শাস্তির আদেশ দিলেন, কিন্তু বীরবল বুঝেছিলেন কোথাও একটা ভুল হচ্ছে। আমি এতক্ষণ যে পংক্তিটি পাঠ করছি, প্রতিবেদনটি পাঠ করছি, পাঠ চলতে চলতেই মাঝে একটু কৃতজ্ঞতা জানার জন্য থামলাম, অনেকক্ষণ একটানা পড়লাম। আমি এটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি প্রতিবারের মতোই, তাই আমি আগাম একটু থ্যাঙ্কস জানিয়ে রাখলাম ফেসবুককে, আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনির সঙ্গে। আর প্রতিবেদনটি এতক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, ভালো লাগলে অবশ্যই এখনই অডিওটা চলতে চলতে একটা লাইক দেবেন, তারপরে অডিওটা শেষ হলে কমেন্ট করবেন, মূল্যবান কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ নিজেরাও সাবস্ক্রাইব করবেন, আপনাদের পরিচিতদেরকেও প্লিজ কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন সাবস্ক্রিপশনের জন্য। আপনাদের একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, ফিরে আসি আবার মূল প্রসঙ্গে। তানসেনের মতো গায়ক এমন কাজ করতেই পারেন না। তিনি কৌশলে নিজের বাগ্মিতায় সম্রাটকে এমনই প্যাঁচে ফেললেন যে সম্রাট বাধ্য হলেন আবার সেই বিষয়ে নতুন করে তদন্ত করতে, এবং যথারীতি দেখা গেল তানসেন সেই গায়কের মৃত্যুর জন্য আদৌ দায়ী ছিলেন না। প্রাণে বাঁচলেন বিশ্বের সেরা গায়ক, আর ভবিষ্যতের কলঙ্কের বোঝা থেকে মুক্ত হলেন শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর। বলা বাহুল্য তা তার সভাসদ বীরবলের কারণেই। বীরবলের বিরুদ্ধে চক্রান্ত চলেছিল আজীবন, এবং শেষ পর্যন্ত সেই চক্রান্তকারীদের মুখে হাসিও ফুটেছিল বীরবলের নির্মম মৃত্যুতে। কিভাবে মারা গেলেন আকবরের প্রিয় বন্ধু, শুনুন তবে। যুদ্ধবাজ আফগানদের শায়েস্তা করার জন্য আকবর সিদ্ধান্ত নিলেন সেখানে বিপুল সেনাবাহিনী পাঠাবেন। আফগানিস্তানের মতো দুর্গম জায়গা, সেখানে একজন অভিজ্ঞ সেনাপতিকেই তিনি পাঠাবেন ভেবেছিলেন। এদিকে বীরবল জানালেন তিনি সেখানে যেতে চান না। বীরবলের এই প্রস্তাবে আকবরের মনে কিন্তু কু ডেকেছিল, কিন্তু বন্ধুর প্রার্থনাকেও ফেলে দিতে পারছেন না। এই বিষয়ে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। প্রথমে তিনি বলেছিলেন ঠিকই যে সেখানে তিনি যেতে চান না, কিন্তু পরে বন্ধুর কথা ভেবে নিজের ডিসিশন পাল্টে অচিরেই খুব দ্রুত তিনি আবার ফেরত এসে বন্ধুকে বলেছিলেন, অর্থাৎ আকবরকে বলেছিলেন তিনি সেখানে যেতে চান। তিনি যেতে চান না কথাটা বলাতে আকবর একটু অখুশি হলেও মনে মনে কিন্তু বন্ধুর প্রাণের কথা ভেবে খুশি হয়েছিলেন। কিন্তু এখন যখন বন্ধু সেকেন্ড টাইম আবার বললেন না যে তিনি যেতে চান, তিনিই যেতে চান, তখন কিন্তু আকবরের মনে কোথাও একটা ছ্যাত করে উঠেছিল। অতএব করেয়া অর্থাৎ লটারি করলেন। ভাগ্যের কি পরিহাস দেখুন, তাতেও বীরবলেরই নাম উঠল, সুতরাং অনুমতি কিন্তু দিতেই হলো। যুদ্ধে যাওয়ার আগে সম্রাট বীরবলের কাঁধে হাত রেখে বলেছিলেন, বন্ধু খুব শিগগির ফিরে এসো, তোমাকে ছাড়া আমার জীবন ধারণ অসহনীয়। বীরবল কথা দিলেন, কিন্তু জীবনে সেই প্রথম আর সেই শেষবারের মতো কথার খেলাপ করলেন তিনি। তার নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পৌঁছল আফগানিস্তানের কাঠলং অঞ্চলে। ভয়ঙ্কর যুদ্ধে মোট 8,000 সৈন্য সহ নিহত হলেন মুঘল সম্রাট আকবরের পরম প্রিয় বন্ধু বীরবল। আর এতই দুর্ভাগ্য যে মৃতদেহের স্তূপ থেকে বীরবলের প্রাণহীন শরীরটিকেও উদ্ধার করা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বীরবলের এই মর্মান্তিক মৃত্যুর পিছনেও তার প্রতি ঈর্ষাকাতরদের চক্রান্ত ছিল বলে মনে করা হয়। শোনা যায় বীরবল যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই সেখানে যুদ্ধে ব্যস্ত ছিলেন আকবরের অন্য এক সভাসদ জৈন খান। তিনিও দুচক্ষে দেখতে পারতেন না বীরবলকে। সেবার মৌকা পেয়ে তিনি নাকি আফগানদের খবর পাঠান বীরবল ও তার সৈন্যরা কোথায় আছেন। চক্রান্ত করে বীরবল ও তার সৈন্যদের এমন একটি গিরিবর্তের মধ্যে এনে ফেলেন যেখান থেকে পালানোর পথ কিন্তু ছিল না। বীরবলের মৃত্যুর পরে একেবারে ভেঙে পড়েন আকবর। কয়েকদিন আহার নিদ্রা, সভায় বসা সবকিছু ছেড়ে দিয়েছিলেন। বারবার আফসোস করতেন অন্তত বীরবলের মৃতদেহটুকু যদি খুঁজে পাওয়া যেত তাহলে তার সৎকারটুকু অন্ততপক্ষে করা যেত। পরে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, বীরবলের মতো ধর্মপ্রাণ মানুষকে অগ্নিতে দাহ করার প্রয়োজন নেই, সূর্যদেব স্বয়ং নিজের তেজে বীরবলের সৎকার করবেন। বীরবলের মৃত্যুর পরেও তার প্রতি ঘৃণা এতটুকু কমেনি কিন্তু বদায়ুনীর। বদায়ুনী তখনও লিখে চলেছেন, বীরবলের মৃত্যুর পর কিছু কিছু মানুষ রটালেন বীরবল নাকি যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে উত্তর ভারতের নগরাকোটে সাধু সন্ন্যাসীদের সঙ্গে মিশে গেছেন। কিন্তু আকবর সেই কথা বিশ্বাস করেননি, বরং অনুসন্ধান করে দেখেছিলেন আসলে পুরো ব্যাপারটাই ডাহা মিথ্যে। এমনই মিথ্যে গল্প দিয়ে কখনো ঠগ, কখনো পলাতক, ভীরু বলে ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছিল অসীম প্রতিভাধর মহেশ দাস ওরফে বীরবলকে। আর তার মৃত্যুর এত বছর পরেও তাকে বিদূষক হয়ে বেঁচে থাকতে হচ্ছে বহু বহু
মানুষের কাছে। এত বড় তামাশা আর হয় নাকি? ঋণ রাজা বীরবল, লাইফ অ্যান্ড টাইমস, পরমেশ্বর প্রসাদ সিনহা, দরবারি আকবর, শামসুল উলামা হাসান মোহাম্মদ আজাদ, আইনি আকবরী, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় অনুদিত, আকবর অ্যান্ড বীরবল, অমৃতা সরিন। তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারার জন্য আমাদেরও খুব কৃতজ্ঞ বলে মনে হচ্ছে, খুব ভালো লাগছে। এরকম একজন বীর গাথা শোনালাম। আশা করি অনেকেরই অজানা অনেক ভুল ভেঙে যাবে এর ফলে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, আরেকবার শেষবারের মতো নিয়ম অনুসারে বলছি, যদি আগে বলে দিয়েছি আবার রিপিট করছি, প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।